সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় রাত পোহালেই ভোট। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক। মাঝখানে আছেন এম এ আজিজ, উপদেষ্টা সম্পাদক দ্য নিউজ টুডে, এবং ওই প্রান্তে আছেন নাইমুল ইসলাম খান, সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি। এছাড়াও আমাদের রাজশাহী স্টুডিও থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন মিজানুল্লাহ আরিফ, পুলিশ সুপার, রাজশাহী। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিয়ে এখনকার প্রধান সংবাদগুলো। কাল পৌর নির্বাচন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের আশাবাদ সিইসির। নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেবে বিএনপি, বললেন মঈন খান। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে আশাবাদ হানিফের। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে। যশোরে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় গুলশানে বেগম জিয়ার কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান। এবং ব্যাংকে চাকরির আবেদনের ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা কোনো ফি না নেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। আদেশ অমান্য করলেই ব্যবস্থা। এবারের নির্বাচন যেটা আগামীকাল হতে যাচ্ছে, পৌরসভা নির্বাচন, একে কিভাবে আপনি দেখলেন? এখন পর্যন্ত যে অবস্থা, তাতে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? এটা একটা মিশ্র পরিস্থিতি বিরাজ করছে। কিছু কিছু জায়গায় উত্তেজনা আছে, আবার কিছু কিছু জায়গা শান্ত। বিশেষত যেখানে যে ক্ষমতাসীন দলের প্রবল প্রতিপক্ষ আছে, হয় যে বিদ্রোহী প্রার্থী, না হয় বিরোধী দলের শক্তিশালী প্রার্থী, সেখানে কিন্তু উত্তেজনা আছে। এবং সেখানে কোনো কোনো জায়গায় সহিংসতা ঘটেছে। আবার যেখানে বিরোধী দলের দুর্বল প্রার্থী, সেখানে কিন্তু উত্তেজনা তেমন নাই, সেখানে শান্ত পরিস্থিতি। তবে শান্ত পরিস্থিতি মানে যে একটা শান্তিপূর্ণ পরিবেশ, সেটা নিশ্চিত করে বলা যায় না। কারণ নির্বাচনের আগের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দিক থেকে। একটা হলো নির্বাচনের আগের রাতে টাকার খেলা হয়, যে টাকা লেনদেন হয়। আরেকটা হয় যে নির্বাচনের আগের দিনে হুমকি হয়, যে অপ্রকাশ্যভাবে, এটা দৃশ্যমান নয়, যে নির্বাচনী এজেন্টদেরকে হুমকি দেওয়া হয়, তারপর প্রার্থীদেরকে হুমকি দেওয়া হয়। তো এই রকম ঘটনা, এগুলো দেখা যায় না, দৃশ্যমান নয়। তবে এবার যেটা ঘটেছে, যে অনেকগুলো সহিংস ঘটনা ঘটেছে। যে আমরা একটা হিসাব করেছি কয়েকটা সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে। 7ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত 50টা সহিংসতা ঘটনার রিপোর্ট আমরা পেয়েছি। তার মানে সব যে রিপোর্ট হয় তা নয়, তার চেয়ে বেশি হইতে পারে। তার মানে 20 দিনে 50টা, দুইটার বেশি সহিংস ঘটনা ঘটেছে। এতে 3 জনের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ এসছে। কয়েকশো ব্যক্তি আহত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই কোনো ক্ষেত্রেই নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিতে আমরা দেখিনি। তারা শেষ দিকে এসে 2-1 জায়গায় কয়েকজন ওসিকে প্রত্যাহার করেছে, তারপরে একজনকে বোধহয় জেল দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে। নির্বাচন কমিশনের প্রার্থীতা বাতিল করতে পারে, নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করতে পারে। অবশ্য নির্বাচন স্থগিত করার এখনও ইটস টু আর্লি, এখনও বোধহয় কালকে যদি এরকম পরিস্থিতি হয়, যদি উত্তপ্ত পরিস্থিতি হয়, তো করতে পারে। তারপরে তারা জেল দিতে পারে। হ্যাঁ, নির্বাচন কমিশনকে সেই রকম কোনো কঠোর ব্যবস্থা নিতে দেখিনি আমরা। তো যার ফলে যেহেতু নির্বাচন কমিশন শৈথিল্য প্রদর্শন করেছে, প্রার্থীরাও অনেক ক্ষেত্রে এগুলো, এই যে নির্বাচন কমিশনের যে হুমকি ধমকি, এগুলো অগ্রাহ্য করেছে। আর আরেকটা জিনিস, এবারকার নির্বাচনে যে আমাদের গত দুটো স্থানীয় সরকার নির্বাচন যদি আমরা দেখি, উপজেলা এবং সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতা ঘটেছে শেষের দিকে, এবং ব্যাপক কারচুপিও ঘটেছে।
সিটি কর্পোরেশন নির্বাচনে বিচ্ছিন্ন দুই একটা সহিংসতা ঘটেছে, কিন্তু উপজেলা নির্বাচনে কারচুপি ঘটেছে ব্যাপকভাবে সিলমারা। কিন্তু এইগুলো ঘটেছে কিন্তু নির্বাচনের দিনে, কিন্তু এবার ঘটেছে নির্বাচনের আগ থেকে, এবং এগুলো রেশ থেকে যায়। একবার যেখানে সহিংস ঘটনা ঘটে সেখানে একটা ভয়ভীতি বিরাজ করে। তো এই আমি মনে করি না যে আমরা শঙ্কামুক্ত। আজিজ ভাই, উনি একটা কথা বলেছেন সহিংসতা, কিন্তু গত উপজেলা ইলেকশনগুলো আমরা দেখেছি, উনি যেগুলো ভায়োলেশন, মানে যেভাবে বলা হচ্ছিল যে দলীয়ভাবে যদি ইলেকশন করা হয় তাহলে কেউ সুস্থ থাকতে পারবে না, আপনার কি মনে হয়েছে তার প্রতিফলন এই পুরো নির্বাচনের এখন পর্যন্ত আছে? না, আপনাকে আমি বলবো যে আগের নির্বাচন এবং এই নির্বাচনে পার্থক্য আছে, এবং এই নির্বাচনে যে রাজনৈতিক দল যেভাবে অপারেট করছে এটারও স্টাইল কিন্তু পাল্টায় গেছে। তো যাই হোক, সেটা বলার আগে আমি এটাই বলবো আপনাকে ধন্যবাদ যে আজকে আমার কাছে মনে হয়েছে জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন, এই দিন আমাকে ডেকেছেন, এর জন্য ধন্যবাদ। কারণ আগামীকাল রাত পোহালেই পৌর নির্বাচন, এটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে যে অগ্রহণযোগ্য নির্বাচনের কালচার যেটা শুরু হয়েছে, যদি আগামী নির্বাচনটা যদি সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে তাহলে আমার মনে হয় জাতি একটা দিশা পাবে। অর্থাৎ গণতন্ত্রের যে প্রধান উপাদান, যে ভোটার তার নিজস্ব পছন্দ মতো তার নেতৃত্বকে পছন্দ করা, সেই সুযোগটা যদি আগামীকালকে পায়, আমার মনে হয় আমরা জাতি একটা রাইট ট্র্যাকে, অর্থাৎ আমি বলবো সুস্থ রাজনীতির রাইটসটাকে, এই কুরাজনীতির থেকে বেরিয়ে সুস্থ রাজনীতির দিকে যাব। যেটা আপনি বলছিলেন সন্ত্রাস, আমি বললাম যে যেটা বলতে চাচ্ছিলাম যে সারা দেশে যেটা হচ্ছে যে একটি পক্ষ, অর্থাৎ সরকার দলীয় পক্ষ, তারা কিন্তু নির্বাচনে তাদের ভিতরে কোনো সংশয়, ভয়, ভীতি কিছুই নেই। কিন্তু বিরোধী দলে যারা আছে তারা কিন্তু লুকোচুরি, লুকিয়ে, এবং কোথায় সন্ত্রাস, কোথায় গেলে ধরা পড়বে, কোথায় গেলে মার খাবে, এটা বিবেচনা করে অনেকটা, আমি বলবো অনেকটাই গোপনীয়তা রক্ষা করে যতটুকু সম্ভব, দু একটি জায়গা ছাড়া অধিকাংশ জায়গায় কিন্তু এটা করছে। এটার কারণ হচ্ছে যে এ পর্যন্ত যেমন আজকেও কিন্তু 10টি জায়গায়, এটা পত্রিকার রিপোর্ট, 10টি জায়গায় সন্ত্রাস ঘটেছে, সাতকানিয়ায় গুলিও হয়েছে। কিন্তু এর আগে তো আপনি জানেন টোটাল যে একটা ক্যালকুলেশন পত্রিকায় দেখেছি 120 জায়গায় এ পর্যন্ত যেগুলো নোটিশে নেওয়ার মতো সন্ত্রাস ঘটেছে। তো এই সন্ত্রাসগুলোর নেচারটা আপনি দেখেন যে সরকারি দলের প্রার্থী এবং সরকারি দলের বিদ্রোহী প্রার্থী, একই জিনিস তো বিএনপির ক্ষেত্রে হয়েছে। আমি একটু বলছি প্রার্থী, কিন্তু বিএনপি এবং বিএনপির প্রার্থীর মধ্যে সংখ্যায় সন্ত্রাস কিন্তু খুব কম। কিন্তু হয়েছে 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 জামালপুরে হয়েছে, সরিষাবাড়িতে, হ্যাঁ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ভিতরে সন্ত্রাস, আগুন দিয়ে গাড়ি পোড়ানো, এইসব এগুলি ঘটেছে। এবং এদের মাধ্যমে ওই বিদ্রোহী প্রার্থী এবং সরকারি দলের প্রার্থীদের মাধ্যমে আবার বিরোধী দলের প্রার্থীও আক্রান্ত হয়েছে, এবং সামান্য কিছু জায়গায় বিএনপির মধ্যে হয়েছে। কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সংঘর্ষ সমানে সমান, এটা আমার নোটিশে খুব কমিয়ে আসে নাই। আর সন্ত্রাস হতে পারে, আমাদের যেহেতু একটা সন্ত্রাসী কালচার, ইলেকশন হলেই সন্ত্রাস হয়, মারামারি হয়, ইত্যাদি হয়, আচ্ছা ধরে নিলাম হলো, কিন্তু সবচাইতে নোটিশেবল জিনিস হচ্ছে এবারে যেহেতু সন্ত্রাস হয়েছে কিন্তু গ্রেপ্তার কিন্তু খুব কম হয়েছে। এটার অর্থই হচ্ছে সরকারি দল এবং বিদ্রোহী দল যেটা আছে, বিদ্রোহী দলের প্রার্থী, সরকারি দলের বিদ্রোহী প্রার্থী কোনো এমপি বা কোনো ধরেন মন্ত্রীর বা আত্মীয় বা তার সাপোর্ট আছে, এই জন্য দেখেন পুলিশ কিন্তু এই জায়গা থেকে কোনো গ্রেপ্তার করছে না। নাইলে যে পরিমাণ সন্ত্রাস হয়েছে তাতে করে কিন্তু এই সন্ত্রাস হওয়ার ক্ষেত্রে প্রচুর অ্যারেস্ট হওয়ার কথা, কিন্তু হয় নাই। তো যাই হোক, এরপরে ধরেন সংখ্যা হচ্ছে সাংবাদিকদেরকে আপনার একটা নিয়ন্ত্রণ করা, যে ক্যাম্পে না যেতে দেওয়া, তারপরে নির্বাচন পর্যবেক্ষকদেরকে রেস্ট্রিকশন, তারা তো পারমিশন নিয়েই আছে, আবার ভোট কেন্দ্রে যাওয়ার সময় আবার পারমিশন দিবে, এখন পারমিশন নিতে হবে এইটা। তারপরে ধরেন এই যে বিএনপি এখন কালকে ধরেন বেগম খালেদা জিয়া বেরোয় নাই, কিন্তু একটা বিজ্ঞাপন দেওয়ার কথা, তাদের অভিযোগ, বিএনপির অভিযোগ, কোনো টেলিভিশন এবং পত্রিকায় কোনো বিজ্ঞাপন তাদের নেয়নি, তারা বিজ্ঞাপন দিতে পারেনি। অবশ্য তারা ফেসবুকে সম্ভবত
একটা বিজ্ঞাপন দিয়েছে। তো এই জিনিসগুলোতে এখনো আমরা হলফ করে বলতে পারি না যে কালকের নির্বাচনটা নিরপেক্ষ হতে পারে। তবে পরিস্থিতি যা বোঝা যাচ্ছে, ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে এবং আওয়ামী লীগের যা সাধারণ সম্পাদক, আমি কিন্তু যতই বলেন যত রাজনীতিবিদ বড় দলের মধ্যে আছে, আমি একজন মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এবং আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই দুইজনের বক্তব্যকে আমি অনেকটাই গ্রহণ করি। দুইজনই আমার কাছে খুব বিবেচনাপ্রসূত লোক মনে হয়, যদিও তাদের আমি বলবো যে পার্টি তাদের পজিশন রক্ষার্থে কখনো কখনো কিছু কথা আপোষ সফার কথা কিছু বলেন, তবুও আমি বলবো এই দুইজন নেতার কথা কিন্তু বিশ্বাসযোগ্য। তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন নারায়ণগঞ্জের মতো নির্বাচন হবে এবং সেটাই আমার প্রত্যাশা, যে ভোটাররা যেন ভোট দিতে পারে এবং কাউন্টিং পর্যন্ত যাতে সঠিকভাবে হয়। হ্যাঁ, নাইম ভাই বলেন। উনি যে সহিংসতার কথা বলেছেন বা এটার জন্য, কিন্তু মানে কেন বলছি যে মিডিয়াতে থেকে আমরা যখন সামনে আসছি বা ছবিগুলো আসছে, আমরা দেখতে পাচ্ছি যে জিনিসগুলো, যে নোটিশগুলো আসছে, হ্যাঁ, তাতে যে কথাটা আমার মাথার ভিতরে সবসময় জন্য এটাই ঘুরছে যে দলীয়ভাবে যদি হয় বা নির্বাচন, 234টা পৌরসভা কিন্তু কম না, 70 লাখ মানুষ ভোট দিবে। কাজে যদি এইখানে তো আসল সত্যতা বলতে কি, যদি উপজেলা ইলেকশনের কথা আমরা বিবেচনা করি, তাহলে সেই জায়গায় এখানে এবার যেটা দেওয়া হয়েছে তাতে তো অনেক জায়গায় এমন জিনিস হতে পারতো যে তার জিনিসপত্রই উড়ে গেছে, কিন্তু সেই রকম ঘটনা কিন্তু আমি দেখিনি। আমি আরেকটা পয়েন্ট যোগ করে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইলেকশন কমিশনকে জানানো হয়েছে যে রাজশাহী এবং রংপুরে 2 ডিভিশনে 69টা আসনে জঙ্গি হামলা হতে পারে। এটাও কিন্তু একটা অমিনাস সাইন, এটা কিন্তু নোটিশে নেওয়ার মতো। হ্যাঁ, নাইম ভাই। বদি ভাই তো আলোচনা সূত্রপাত করেছেন এবং বদি ভাই প্রতিটি জিনিসই সংবাদপত্র থেকে তথ্যভিত্তিক উপস্থাপন করেছেন, সুতরাং এগুলি কন্ট্রাডিক্ট করার কোনো সুযোগ নাই। কিন্তু এবং আমি তার সাথে সহমতি, আমি নিজেও, আমাদের নিজের পত্রিকা তো এরকম রিপোর্ট ছাপা হয়েছে এবং হচ্ছে। কিন্তু এই নির্বাচনটা আমাদের সকলের জন্য, সকল পক্ষের, আমাদের নাগরিক মানে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক দল অন্তত, এবং আমি এই 3টা পক্ষ, আমাদের অন্যান্য রাজনৈতিক দল আছে, সিভিল সোসাইটি আছে, তাদেরকে আমি এখন অতটা এই পক্ষের মধ্যে নিচ্ছি না। মানে আমাদের ক্রুড পক্ষ এই 3টাই, জনগণের জন্য সিভিল সোসাইটি, এইভাবে এক্সটেনশন, 3 পক্ষই লাভবান হতে যাচ্ছে যাই হচ্ছে আগামীকাল। আওয়ামী লীগকে আগামীকাল প্রমাণ করতে হবে যে তারা নেসেসারিলি দুর্বৃত্তপনা করে নির্বাচন জয়লাভ করবে না। মানে তারা মোটামুটি একটা ইমপ্রেস করার চেষ্টা করতে হবে। আজকে পর্যন্ত তাদের যে ইয়ের ভাষা, যেগুলি বলে রিপ্রেজেন্টেটিভ বক্তব্য নেতৃত্বের পর্যায়ে, তাদের সেরকম আভাস আছে। যদি আপনি যোগাযোগ মন্ত্রী হ্যাঁ আব্দুল কাদের সাহেবের বক্তব্য ধরেন, উনি তো সবাইকে বলেছেন যে আমরা এতে তো আমাদের ক্ষমতা থেকে হারাবো না, ক্ষমতা আর পরিবর্তন হবে না, তাহলে আমরা কেন এই একটা বাজে নির্বাচন প্রভাব বিস্তার করবো বা কেন রেপুটেশনটা খারাপ হবে, উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন। এখন উনি এটা পরিষ্কার করে বলার পর যদি সংবাদপত্র, টেলিভিশন যদি প্রচার করে, আপনি বলছিলেন এই স্টুডিওতে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনাদের কি ব্যাপক আয়োজন গত কয়েকদিন এবং আগামীকাল এবং আরো কয়েকদিন চলবে, আপনার কি মনে হয় যে সরকার লাভবান হবে যদি এই নির্বাচনের উল্লেখ করার মতো, এখন উল্লেখ করার মতো বলতে কি বুঝাই, এই যে হিসাবটা যে 234টা ইয়েতে পৌরসভায় নির্বাচন হচ্ছে, সেখানে অন অ্যান এভারেজ 20 দিনের একটা হিসাব যে অন অ্যান এভারেজ 2.5টা করে সহিংসতা ঘটেছে। এখন সহিংসতা যদি ডেসক্রিপশন নেওয়া হয়, 2.5টার মধ্যে একটা হয়তো থাকবে একটু উল্লেখযোগ্য মাত্রার সহিংসতা, আর 2টা হয়তো হবে যে নিউজ হয়েছে হয়তো সীমিত, 3টার এই 2.5টার অন্তত 3টা মাত্রায় ভাগ করা যাবে। তো এবং যেহেতু সেটা তেমন উচ্চাঙ্গের না, সেহেতু কিন্তু এটা নিয়ে খুব উত্তেজনা ছড়ায়ও নাই, এটা অঙ্কে এসছে, কিন্তু এটা আমাদের মানে মনোভঙ্গিতে খুব প্রভাব বিস্তার করে নাই।
যে ভীষণ সহিংস একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, ফিগারগুলি কারেক্ট, ঘটনাগুলিও কারেক্ট। বিএনপিরও কিন্তু লাভ। বিএনপির লাভ কিভাবে? বিএনপির লাভ হচ্ছে, বিএনপি গত 3 বছর যাবৎ যে ধরনের আন্দোলনের অংশগ্রহণ করেছিল জামাত সহ, এই আন্দোলনগুলি তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে যতটুকু হেল্প করেছে, তার চাইতে বেশি অনেক বেশি ক্ষতি করেছে তাদের রাজনৈতিক নেতা কর্মীদের আহত হওয়া, কিছু নিহত হওয়া, কিছু পলাতক হওয়া, কিছু জেলে থাকা, মামলা টামলা সবকিছু। কারণগুলি ওই রাজনৈতিক কর্মসূচিগুলি ছিল, এইগুলিতে তাদেরকে পেটানো যায়, মামলা দেওয়া যায়, কারণ কর্মসূচিগুলি সহিংস রূপ নিয়েছে, যার ফলে ক্রিমিনাল মামলা এগুলি। সুতরাং তাদের কি হয়েছে, স্থানীয় পর্যায়ে তারা যে নিজেদের সমর্থকদেরকে মোবিলাইজ করে উৎসাহিত করে নিয়ে আসবে কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। কারণ আমরা যতই বলি যে জনগণ তার নিজের ইচ্ছায় ভোট দিতে আসবে, কিন্তু আমাদের ধারণা, আমরা আবার ভিন্ন আলোচনায় গেলে, আমরা যখন গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে আলোচনা করি, তখন কিন্তু আমরা বলবো যে এই মোবিলাইজ করবে, এই উৎসাহিত করবে, শিক্ষিত করবে তো রাজনৈতিক দল। সুতরাং রাজনৈতিক দলের যে ভূমিকাটা বিএনপি, সেটা যতটা পারার কথা পারছে না। এখন আওয়ামী লীগের আমলেও যে বিএনপি পেরেছে, সেটা কিন্তু 5 জানুয়ারির আগের 5টা সিটি কর্পোরেশনের পর আমরা দেখেছি। আওয়ামী লীগ তার সর্বশক্তি নিয়োগ করার পর, তখনও তাদের মিলিটারি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, মাস্তান ছিল, যুবলীগ ছিল, ছাত্রলীগ ছিল, কিন্তু এত শক্তি সামর্থ্য থাকার পরও কোন জাদু বলে বিএনপি, অন্তত গাজীপুরের আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত গাজীপুরের সিটটাও বিশাল ব্যবধানে বিএনপি নিয়ে যায়। তখন কোন সেই জাদুকরী শক্তি? সেটা সাংগঠনিক জনসমর্থন এবং তাদের ওই সমর্থনটাকে বাস্তবায়নের জন্য কাজ করা। আওয়ামী লীগ প্রচুর টাকা ঢেলেছে, আমাদের জানা আছে, আমরা পত্রিকায় রিপোর্ট করেছি। মানে শখানেক এমপিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ইনভেস্ট করবে, তারা গিয়ে একটা এমপি একটা সেন্টার তোমার দায়িত্ব, তারপরও করা যায়নি। এখন বিএনপির ওই শক্তিটার এখন ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি সত্ত্বেও বিএনপি কিন্তু গত সিটি কর্পোরেশনে রাজনীতিতে একটা বড় টার্ন নিয়েছে। এই টার্নটা সিটি কর্পোরেশনের তিনটা সিটি কর্পোরেশন ইলেকশনের সময় তারা সিদ্ধান্তটা নির্বাচনের পক্ষে নিতে 10 থেকে 12 দিন দেরি করেছিল, যার জন্য এই যে বিক্ষত আহত বিএনপিকে পুনরুজ্জীবিত করে পুরোপুরি রেজাল্টটা পারে নাই, মানে রেজাল্টটা আনার মতো উদ্বেলিত করতে পারে নাই। এবার কিন্তু তারা দেরি করে নাই। আমার ধারণা এবার তাদেরকে আর নির্বাচন থেকে পিছু হটতে হবে না, আমি শুরু থেকেই বলেছি, কারণ তারা রাইট টাইমে ডিসিশনটা নিয়েছে। তো নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা নির্বাচনে থেকেও যাবে, কিন্তু নির্বাচনের ফলাফল হয়তো বিএনপির যতটা যোগ্য ততটা রেজাল্ট আনতে পারবে না। এটার জন্য আমরা সবাই বলবো না, অনেকে আওয়ামী লীগকে দায়ী করব, সরকারকে দায়ী করব, সরকারের মাস্তানিকে দায়ী করব, কিন্তু তাদেরকে আমি বিনয়ের সাথে মনে করাই দিব গাজীপুরের কথা, রাজশাহীর কথা, খুলনার কথা, যে জায়গাগুলো যে বিএনপি জিতেছিল আওয়ামী লীগের কঠিন শাসন আমলে। সো বিএনপি নিশ্চয়ই সরকারি দল বিভিন্ন জায়গায়, মানে শক্তিমান যে যেখানে শক্তিমান সে সেখানে শক্তি দেখাবে, কিন্তু তারপরেও যদি পাল্টা জনগণের শক্তিটা নেতাকর্মী পর্যায়ে বিএনপি দেখাতে পারে, আমার ধারণা এখানেও তারা ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। এখন নির্বাচনটা সত্যি সত্যি দখলের নির্বাচন হয় কিনা, কারণ আপনার যদি মনে থাকে নির্বাচনের কবে আরো 7-8 দিন আগে বা 10 দিন আগে বিএনপি থেকে আশঙ্কা করা হয়েছিল যে আগের দিনই ভোট কেন্দ্র সব দখল হয়ে যাবে। আমরা দেখি হয়ে যায় কিনা, আমরা তো দেখতে পাবো, আপনার টিম তো আছে। এরশাদের মতো লোক বিরোধী দলও বলেছিল যে সকাল 9টার মধ্যে সব ভোট শেষ হয়ে যাবে। তো দেখি সকাল 9টার মধ্যে ভোট কেন্দ্র শেষ হয়ে যায় কিনা, ভোট দেওয়া শেষ হয়ে যায় কিনা। আমার ধারণা যে জনসাধারণও এবার হয়তো বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক ওই ভিত্তিটা, সাপোর্টটা তারা পাচ্ছে না, কিন্তু তারপরও একটা আবহ তৈরি হয়েছে। কেন হয়েছে? যেহেতু 5 জানুয়ারিতে প্রকৃতপক্ষে নির্বাচন হয় নাই, 232টা নির্বাচনী এলাকায় পৌর নির্বাচনটা হওয়াতে এটা মোটামুটি একটা
কি বলবো, এটা প্রতীকী জাতীয় নির্বাচনের মতো রূপ লাভ করেছে। কিন্তু ইমেজ তো তৈরি হয়েছে, এটা কিন্তু, এবং এটার রেজাল্টটা যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে, এটার মধ্যে কিন্তু যথেষ্ট উত্তেজনা, যে উত্তেজনা আপনি সম্ভবত অফ এয়ারে বলছিলেন যে কোনো এক জায়গার একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তিনি গতকালই বা আজকে 2টি গরু জবাই করে খাইয়েছেন, এবং বদি ভাই বলেছেন আমিও জানি এটা আচরণবিধি লঙ্ঘন। কিন্তু এখানেও কিন্তু একটা ব্যাপার, বদি ভাইরা বিভিন্ন সময়ে তাদের আন্দোলন সংগ্রাম বলা বলির ভিতর দিয়ে এখনো যে ভূমিকা রাখছেন, এগুলি তো ইম্প্যাক্ট হয়, তাৎক্ষণিক হয় না, কিন্তু এটা দীর্ঘমেয়াদে হয়। আমাদের আচরণবিধিতে কিন্তু অনেক পরিবর্তন এসছে, অনেক কঠোরতা এসছে, যেটা 20 বছর আগে ছিল না। 20 বছর আগে, 10 বছর আগে তো তাদের অভ্যাসই ছিল গরুর পর গরু জবাই হবে, ইচ্ছামতো করতে, কেউ কারো নিয়ম মানতো না, হিসাবই থাকবে না, হিসাব দিতেও হবে না, এবং নিজেরাও হিসাব না, নিয়ম কানুন মানতো না, নিয়ম কানুন ছিলই না তখন খাওয়ানোই নিয়ম ছিল, হিসাবই বরং তারা রাখতো না। কে কোত্থেকে টাকা এনে কার নামে কোথায় গরু জবাই হইতেছে হিসাব রাখতো না। তা আমি বলবো সামগ্রিকভাবে আমরা এই নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করে ফেলবো, এই ধরনের বাক্য আমি বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি সম্ভবত। রাজশাহীতে আমরা একটু যাই। মিজানুল সাহেব, আপনি বলবেন যে রাজশাহী জেলাতে 13টা পৌরসভা নির্বাচন হবে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার ব্যাপারে, এবং মানুষ কতটা আশ্বস্ত হয়েছে রাজশাহী অঞ্চলে ভোট দেওয়ার ক্ষেত্রে পৌরসভার? রাজশাহীতে জঙ্গি হামলার যে সম্ভাবনা। ধন্যবাদ। রাজশাহীতে আপনার 12টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে আপনার আমাদেরকে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন। তো সেই নির্দেশনা অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছি, এবং এখানে যতগুলি পৌরসভা আছে, 12টি পৌরসভা, টোটাল রাজশাহী জেলায় 13টি পৌরসভা, একটি পৌরসভায় নির্বাচন হচ্ছে না, বাকি 12টিতে হচ্ছে। 12টি পৌরসভায় আমরা প্রথমে 3 ভাগে ভাগ করে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছি। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে নির্বাচন পূর্ববর্তী ডেপ্লয়মেন্ট, এরপর নির্বাচনের দিন, তারপর নির্বাচনের পরবর্তী দিন। এখানে আমরা যেই ডেপ্লয়মেন্টটা করছি এটা ব্যাপক, আমাদের প্রস্তুতিও ব্যাপক আছে। আমরা এখানে প্রথম যেটা আছে, আমাদের চেকপোস্ট আছে, স্ট্রাইকিং রিজার্ভ আছে, মোবাইল পেট্রোল আছে, এছাড়াও আমাদের নির্বাচনের দিন যে কেন্দ্রের নিরাপত্তা, এই কেন্দ্রের নিরাপত্তার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন পুলিশ এবং আনসার, বিডিবি, ব্যাটালিয়ন আনসার, তারা নিয়োজিত থাকবে। এছাড়াও আমাদের রাজশাহীতে যে আমরা প্রস্তুতি নিয়েছি, আমাদের সিআরটি টিম আছে, যেটা ক্রাইসিস রেসপন্স টিম, এছাড়া আপনার সাদা পোশাকেও পুলিশ, তারাও নিয়োজিত থাকবে, এবং ভিজিলেন্স টিম থাকবে। তো টোটাল আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, এই সব মিলিয়ে 3770 জন ফোর্স নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ সুন্দর পরিবেশে যেন অনুষ্ঠিত হয়, সেটার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আপনি কি একটু বলবেন যে মানে আপনাদের কোনো আশঙ্কা আছে কিনা যে বড় ধরনের বা কোনো ধরনের দুর্ঘটনা বড় অন্য কোনো সাইড থেকে হতে পারে, এই ধরনের কোনো ইনফরমেশন বা কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা, বা এই ধরনের কোনো তথ্য আপনারা কোনো সময় পেয়েছেন কিনা? না, এই ধরনের তথ্য আমাদের কাছে নাই। নির্বাচনটা সুষ্ঠু পরিবেশে হবে। আমি গতকালকে অনেকগুলো নির্বাচনী কেন্দ্র ঘুরেছি, এবং ওখানে সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় আছে আমরা দেখেছি, এবং যারা ওখানে কেন্দ্রের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, সবাই আছেন, এবং যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা ভোট গ্রহণ করতে পারেন সেটা তারা নিশ্চিত করেছেন, এটা আমি দেখেছি। আপনাকে ধন্যবাদ মিজানুল আরিফ সাহেব আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আচ্ছা, উনি
ওদের আমাকে একটু বলবেন যে টোটাল যে মানে আমাদের যে এখন যেটা আছে ৩,৫০০-এর মতো ভোট কেন্দ্র আছে, 234টার পাশাপাশি ভোটার প্রায় ৭০ লাখ প্লাস, ৭১ লাখের মতো ভোটার আছে, বা অনেক ছোট পৌরসভা যেমন আছে, অনেক বড় পৌরসভা আছে, পুরনো যে সদর পৌরসভা আছে। বড় যে পৌরসভাগুলো আছে সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা যেমন দিনাজপুর, যশোর, টাঙ্গাইল, তারপরে হচ্ছে আপনার বগুড়া তো আসলে সত্যি বলতে অনেক বড় জায়গা, বড় সিটি একটা আসলে। তো এইসব জায়গাগুলো থেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে, আজকেও রাত্রেবেলা আমরা যখন মতো লাইভ করেছি, এমন কোনো তথ্য নাই যে তথ্যের মধ্যে যে না আইন শৃঙ্খলা বাহিনী ঠিক মতো কাজ করছে না, অথবা ইলেকশন কমিশন কাজ করছে না, অথবা বিরোধী পক্ষ বলেন, সরকারি পক্ষ বলেন, অথবা স্বতন্ত্র প্রার্থীরা, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ, আমি আপনাকে রাত 9টা পর্যন্ত বলবো তাদের সাথে আমার যোগাযোগ হওয়ার পরে এই জিনিসগুলো হয়েছে। আপনার কাছে কি তথ্য আছে? আমি তো আগেই বলেছি যে এইসব এখন যা ঘটছে এগুলো চোখের আড়ালে ঘটছে, অদৃশ্যভাবে ঘটছে, এবং আপনি অভিযোগ করতে হলে আপনার অভিযোগের ওই এভিডেন্স, আপনার ওই যে তথ্য প্রমাণ লাগবে। তাই এইসব সম্পর্কে অভিযোগ করাটা দুরূহ। আর এই যে আমাদের রাজশাহীর এসপি সাহেব যে কথা বললেন, এটা আশ্বস্ত হওয়ার মতো উনি প্রস্তুতির কথা বললেন। তবে আমাদের একটু অতীতের দিকে আমাদের ফিরে যেতে হয়। আমরা এখানে আলাপ করছিলাম, অতীতে কিন্তু আমাদের নির্বাচন হয়েছে, আইন কানুন ছিল না, বিধিবিধান ছিল না, এমনকি নির্বাচন কমিশনও ছিল না। সেই আমাদের যুক্তফ্রন্টের নির্বাচন তো সরকার করেছে, এবং সেই সরকারের, ক্ষমতাসীন সরকারের আমলে, নুরুল আমিন সাহেবের আমলেই নির্বাচন হয়েছে, এবং তারা কচুকাটা হয়েছে, এবং যুক্তফ্রন্ট কচুকাটা হয়েছে। কারণ তখন আমাদের যারা এই সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপরে আনসার, এরা নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব পালন করেছে। এখন দুর্ভাগ্য হলো এই যে প্রস্তুতি আছে, এই প্রস্তুতি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে কিনা। আমাদের অতীতের অভিজ্ঞতা কিন্তু সুখকর নয়। ধরেন আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছি, সিটি কর্পোরেশন নির্বাচনে দুটো শহরে নির্বাচন হয়েছে, 3টা সিটি কর্পোরেশনে। সেখানে আমাদের বহু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন, আমাদের নির্বাচন কমিশনের চোখের সামনে ঘটেছে, এবং এই কর্মকর্তারাই অনেক অসদাচরণে লিপ্ত ছিলেন, এবং তাদেরকে ওই যে তারা অন্যায় শুধু করেন নাই, অন্যায়ের প্রশ্রয় দিয়েছেন। তো এখন প্রস্তুতি আছে আমাদের, এখন দায়িত্বগুলো পালন করবে কিনা, পালন করবে কিনা। কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা কিন্তু ভালো নয়, গত দুটো নির্বাচনের অভিজ্ঞতা ভালো নয়। আর আরেকটা যে জিনিস, আমি এই যে নাঈম মুস্তাফা খান সাহেবের সাথে আমি একমত, এই নির্বাচনটা আমাদের দুইজন আমাদের ওই যে প্যানেলিস্টের সাথে আমি একমত, এই নির্বাচনটা একটা আমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আওয়ামী লীগের জন্য অবশ্যই এই যে সংস্কৃতি গড়ে উঠেছে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটা, আমাদের রাজনীতিকে সুস্থ পথে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনার দ্বার খুলেছে। আরেকটা হলো যে আমাদের 5 জানুয়ারি 2014 সালের নির্বাচন আমাদের সাংবিধানিকভাবে এটা বাধ্যবাধকতা ছিল, সেই জন্য নির্বাচন হয়েছে, কিন্তু এটার বৈধতা নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, এই নির্বাচনে বৈধতা সৃষ্টি করবে না, কিন্তু নির্বাচন যে আমাদের ক্ষমতাসীন দল এক পা এগিয়ে যাবে এই বৈধতা। তার বিএনপির ক্ষেত্রে তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিভিন্ন কারণে। এই রাজনীতি থেকে বিচ্ছিন্ন হওয়ার, তারা সংযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে নির্বাচন যদি কারচুপি হয়, তাদের খুব একটা কিছু করার থাকবে বলে আমার আশঙ্কা থাকবে না। কারণ যে হামলার যে গ্রেপ্তার মামলার যে আমাদের সংস্কৃতি গড়ে তুলেছি, তাতে তারা যদি প্রতিবাদ করে, তারা কিন্তু আবারও শিকার হতে পারে। আরেকটা হলো, আমরা ওই যে 2013 পর্যন্ত যে সকল নির্বাচন হয়েছে, আর এখানে একটা গুণগত তফাৎ আছে, যে এই সময়ে 2014 নির্বাচনের পরে ক্রমাগতভাবে সরকার প্রবল পরাক্রমশালী হয়ে পড়েছে। এবং শুধু তাই নয়, এই যে গ্রেপ্তার, তারপরে বিভিন্ন রকমের যে রাজনৈতিক প্রতিপক্ষের উপর যে বিভিন্ন রকম হয়রানি, বিভিন্ন রকম ভাবে তাদেরকে নিপীড়ন করা, এটা কিন্তু শুরু হয়েছে 2014 সালের পর থেকে। কিন্তু এটা তো অনুষ্ঠানের কারণেই, কিন্তু যে আপনি যখন কর্মসূচি দিয়ে দিবেন, আমার জানতে আগ্রহ অবজারভেশনে আছে কিনা, এই নির্বাচনটার আগে
তেমন কোনো বিরোধী দলীয় বা বিএনপি দলীয় লোকজনকে গ্রেফতারের কোনো ব্যাপক প্রয়াস এরকম কিছু কি দেখা গেছে? ইনফ্যাক্ট তারা তো বলছে 5,000 আমাদের ইয়ে তো বলছে 6,000 আমাদের অ্যারেস্ট করেছে এই নির্বাচনের আগে। আচ্ছা, এই যে না আজিজ ভাই আমি বলি এই জায়গাতে, এই যে মানে যে জায়গাটাতে উনি যেটা বললেন যে ইলেকশনের যে ব্যাপারটা আছে যে কাকে ধরছেন, যেমন আমাকে বলছেন যে উনি নিরীহ মানুষ, কিন্তু আমি মানে যে নিরীহ মানুষ বলছে কিন্তু তাকে আবার আরেকজন বলছে যে আমি নিজে দেখলাম যে ওখানে উনি একটা মাথার মধ্যে লাঠি মেরে চলে আসছেন। তো সিচুয়েশনগুলো এমন হয়, যেমন আমার কাছে এসে যখন এটা হয় আমার সামনে কিন্তু এইভাবে উপস্থিত হয়, মানে এটা কিন্তু আমি বলছি না। আমি একটা বাক্য বলতে পারি যে এই নির্বাচনকে কেন্দ্র করে যদিও এখন অভিযোগ উঠছে যে এখনো কিছু গ্রেপ্তার হচ্ছে, এই যে কিন্তু যেই গ্রেপ্তারগুলো হয়েছে বিএনপির মহাসচিবের তার তথ্য মতে যে 6,000 ব্যক্তি তাদের গ্রেপ্তার হয়েছে, এবং গ্রেপ্তার হয়েছে এই জঙ্গিবাদের এই অজুহাতে, এটা কিন্তু নির্বাচনের অজুহাতে নয়। এখন না কিন্তু নির্বাচনের প্রাক্কালে না কিন্তু প্রাক্কালে মনে করেন যে জিনিসগুলো হয়েছে, আমরা যে ছবিগুলো দেখতে পেয়েছি বা যে জিনিসগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। আমি বলছি কে পেছনে আছে কি আছে, এটা দায়িত্ব হলো সরকারের গোয়েন্দা বিভাগ আছে, র্যাব আছে, আরো ইন্টেলিজেন্স ব্যুরো আছে যারা এই কাজগুলো করে। তারা যদি তথ্য দেয় যে না এই লোকগুলো জড়িত থাকে, সেখানে তো মনে করেন যে আমাদের কিছু বলা থাকবে না। আমরা দেখতে পাচ্ছি অমুক জায়গায় যদি একটা 6,000 লোকের জেলা পর্যায় থেকে এনে তালিকা সহ দিত যে কাকে কি কারণ দেখিয়ে করা হয়েছে, আমার মনে হয় যে এই উপস্থাপনাটা এবার আমার কাছে মনে হচ্ছে যে উপস্থাপনাটা বিএনপির খুব ভালো ছিল না। মানে 6,000 লোক যদি গ্রেফতার হইতো তাহলে এটা মিডিয়াতে যেভাবে আসতো এটা আমরা ওইভাবে খেয়াল করি নাই। মানে 6,000 ইজ এ ভেরি বিগ ফিগার। আমার বক্তব্য হচ্ছে যে এবারে এটা ঠিক, বিএনপি কিন্তু অগোছালো, বিএনপি খুব ক্যালকুলেটিভ ওয়েতে পরিকল্পনা মাফিক কিন্তু এগুচ্ছে বলে আমার কাছে মনে হয় নাই। এবং বিএনপি নির্বাচনে থাকবে কি থাকবে না এই নিয়েও সংশয় ছিল। এবং না খালি এই নিয়ে না, এখনো যারা দাঁড়িয়ে আছেন এখন সংশয় আমি ধরবো না, তারা কিন্তু আমার কোনোদিনই সংশয় ছিল না, তারা কিন্তু না, বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির সেক্রেটারি জেনারেল পরিষ্কারভাবে বলেছেন যে তারা নির্বাচনে থাকবেই, সুতরাং তারা নির্বাচন থেকে এবারে যাচ্ছে না। কিন্তু এবারে যেভাবে হচ্ছে যে আপনার যে ইন্টিমিডেট করা হচ্ছে সেটা হলো, আমি একটা এক্সাম্পল দিই, যেমন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি, সে আবার বিএনপিরও নেতা, তার বিরুদ্ধে কোনো কেস নাই কিছু নাই, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং ওখানকার এসপি সাহেব বলা হয়েছে ওনার নামে, যখন ডেপুটেশনে গেছে যে তার নামে তো কেসও নাই, সে তো কোনো সন্ত্রাসও করে নাই, তখন এসপি সাহেব বলছেন যে না, এখন ইলেকশনের আগে কোনো বিএনপির লোকরে বাইরে রাখা হবে না। এখন এইটা ওরা এটা পত্রিকায়ও রিপোর্ট দিতে পারেন না ডরে ভয়ে। তো এখন কিন্তু অনেক জায়গায় যে বিএনপির যারা মানে ধরেন খুব অ্যাক্টিভিস্ট, যারা উদ্যমী ওয়ার্কার, তাদেরকে কিন্তু ম্যান টু ম্যান আপনার ইন্টিমিডেট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তারা আত্মগোপনে যাচ্ছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে না, এগুলোর প্রমাণও নাই, এগুলো পেপার পত্রিকায়ও আসছে না, টেলিভিশনেও আসছে না। কিন্তু এইভাবে আপনি দেখেন বিএনপির অল্প কিছু জায়গায় ছাড়া, যেখানে বিএনপি অত্যন্ত শক্তিশালী বা অনেক জায়গায় তো আছে, সেখানে ছাড়া সব জায়গায় আপনি লক্ষ্য করেন যে বিএনপির ভিতরে কিন্তু অতটা উদ্দীপনা নাই যেভাবে আমরা বলছি। কিন্তু আওয়ামী লীগের যেখানে দুর্বল প্রার্থী থাকলেও তাদের ভিতরে কোনো উৎসাহের ঘাটতি নেই, কিন্তু এখানে কিন্তু দুর্বলতা আছে। তারপরে আমি বলবো যে এখন পর্যন্ত যে কায়দার যে ধরনের নেচারের সন্ত্রাস ঘটেছে এটা সত্য, অত্যন্ত বড় বড় সন্ত্রাস, 3 জন নিহত হয়েছে, প্রায় 200 জনের মতো আহত হয়েছে, এরকম জানা গেছে পেপার পত্রিকার মাধ্যমে। এটা আমাদের রাজনীতির কালচারে খুব বড় ধরনের সন্ত্রাস মনে করি না। কিন্তু এই যে গোপনে এই যে ম্যান টু ম্যান ইন্টিমিডেট করা, এটা কিন্তু এই কালচারটা ছিল না, এবার কিন্তু হচ্ছে। সুতরাং দৃশ্যমান একটা জিনিস দেখা যাবে, প্রতিপক্ষ নাই, হ্যাঁ প্রবল প্রতিপক্ষ না। আবার বিএনপি কিন্তু সব জায়গায় কেসে থাকার কারণে ভালো ভালো প্রার্থী কিন্তু দিতে পারে নাই। আবার ধরেন এই যে ফেনীতে 7 জন আপনার পৌর মেয়র নিয়ে গেছে, আবার 45 জনের মধ্যে 44 জনই আপনার
বিনা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা। আমি বলি আপনাকে আজিজ ভাই, এই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদই করা হয়? এই তো প্রতিবাদ ডরে করলেই তো তার আপনি না, অবস্থা ওখানে না, খারাপ। আপনি ঢাকায় কেন করলেন না? না, ঢাকায় বলছে তো, না, বলেননি। স্টেটমেন্টে বলছে। বলেননি, প্রতিবাদ আমরা- করার তো দরকার নেই, দরকার এটা নির্বাচন হয়ে গেছে। কমিশনের দায়িত্ব এটা। এটা হলো এটা তো- আমার এটা তো বক্তব্য হচ্ছে, এসছেই খবর। আমার বক্তব্য হচ্ছে যে আইনে আপনি এগুলো কভারেজ দিতে পারবেন না, কারণ প্রতিদ্বন্দ্বী নাই, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত আমরা শেষ হয়েছে। পর্যায়ে আছি কিন্তু ভাই। ফেনী হচ্ছে বিএনপির একটি ঘাঁটি, সেখানে সব একটা লোক নাই একটা নমিনেশন ফেলার, সব না, খবরের ইয়ে হয়ে কাগজে গেল। এসছে। খবরের কাগজেও এসছে। সুতরাং এগুলো কি কিন্তু সন্ত্রাস কিন্তু তৈরি করেছে। আর আগে আমি যেটা বললাম, সন্ত্রাস হতে পারে কিন্তু অ্যারেস্ট নাই কেন, গ্রেপ্তার নাই কেন? এটাতেই মনে হয় যে পুলিশ, অর্থাৎ এখনকার নির্বাচন সরকার চাইলে নিরপেক্ষ হবে, সরকার না চাইলে হবে না। হ্যাঁ, পরিস্থিতিটা শেষ পর্যায়ে আমরা শেষ একদম। ব্যাপারটা তাই, মানে সরকার, মানে একটা পক্ষ দুর্বল হয়ে গেছে। এটা আমরা প্রথমেই কিন্তু আলোচনা করেছি যে বিএনপি এখন সাংগঠনিকভাবে একটু দুর্বলতার মধ্যে আছে। তাদেরই নিজস্ব বিপুল সমর্থককে সে মোবিলাইজ করে আনতে পারবে কিনা নির্বাচনী কেন্দ্র পর্যন্ত। তো এইটা যখন আমরা একবার বলে ফেললাম, তারপরের প্রবলেমটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, কারণ বাকিটা আওয়ামী লীগ একচাটিয়া করবে না কেন। এখন ধরেন বাংলাদেশ ক্রিকেট খেলে, বাংলাদেশে এরকম হয়, এরকম তো হয়েছে যে পাকিস্তান টিম এক সময় দুর্দণ্ড প্রতাপশালী ছিল। আমরা ভাবতে পারতাম না পাকিস্তানের সাথে আবার আমরা খেলবো কি? ইংল্যান্ড হলো ক্রিকেটের জনক, বা তারাই ছিল পৃথিবীর নাম্বার 1 দল, তারা এখন বাংলাদেশের কাছেও পাত্তা পায় না। এখন এই যে সিচুয়েশনটা, এটা কখনো নানান কারণে ঘটে, অনেক সময় ইমিডিয়েট কারণে। অস্ট্রেলিয়া যে টিমটা আসলো না এবার খেলতে, অনেকে বিশ্লেষণ করে বলছিল যে বাংলাদেশ তাদের সাথে জিতেও যেতে পারতো, কারণ টিমটা অত ভালো ছিল না, পারফর্মার ওইভাবে বেশি ছিল না। তো এগুলো কেন হয়? সিচুয়েশনে পৃথিবীর যে কোনো বিষয়ে এটা হতে পারে যে একটা দল টেকনিক্যালি এখন বেকায়দায়। এই যে বেকায়দায়, এইটার কিছু পরিণতি আমরা এখন ভোগ করছি। যেই একই বিএনপি একই আওয়ামী লীগের সাথে গাজীপুরে এই সমস্যা নিয়ে আলোচনা করতে হয় নাই, তো রাজশাহীতে করতে হয় নাই, বরিশালে করতে হয় নাই, সিলেটে করতে হয় নাই। কেন করতে হয় নাই? এখন কেন করতে হচ্ছে? এখন কেন আমরা কেবল ইলেকশন কমিশনের উপর দায় দিচ্ছি? ইলেকশন কমিশন ছিল না তখন, এটা তো তারা কি করেছে? 70-এর নির্বাচন যে ইলেকশন কমিশন করেছে, ওই মানুষরাই 71-এর ওই বেআইনি উপনির্বাচনটাও করেছে। ইলেকশন কমিশনের কি করার আছে আমাকে বলেন? ইলেকশন কমিশন কিন্তু একটাই ছিল, 70-এর নির্বাচনও যারা করেছে, মুক্তিযুদ্ধকালীন উপনির্বাচনটাও তারাই করেছে। সো আমার ব্যক্তিগত মত, আমরা কিন্তু শেষ পর্যায়ে একদম শেষ আমার মিনিটে আছি। ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা এখন পর্যন্ত বিএনপির দলীয় বা সাংগঠনিক দুর্বলতা জনিত যে সিচুয়েশন টুকু ছাড়া এক্সট্রাঅর্ডিনারি খারাপ আচরণ দেখি নাই। কিন্তু ফাইনালটা বোঝা যাবে নির্বাচনের দিনই। এইটাই রাত পোহালে সেই দিন। আপনার যে শিরোনাম, আমরা আশা করব আওয়ামী লীগ তার মর্যাদা রক্ষা করবে, বিএনপি তার প্রয়াস থেকে 1 সেকেন্ডের জন্য পিছনে হটবে না, এবং আমরা মানুষের কাছেও আহ্বান জানাবো, আপনারা আপনাদের নিজস্ব আস্থায় নির্বাচনে ভোট দিতে আসেন, গণতন্ত্রকে জয়যুক্ত করেন। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।